প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা, আজকে আমাদের যে লাইভ ক্লাসটি থাকবে, এই লাইভ ক্লাসটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এবং সিভিল সার্জনে যে প্রশ্নগুলো আপনাদের লিখিত পরীক্ষায় আসে, সেই লিখিত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনাটি থাকবে। আজকে আমাদের বিষয়টা থাকবে হচ্ছে বিগত সালে লিখিত পরীক্ষাতে ইউনিয়ন সমাজকর্মী এবং সিভিল সার্জনে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমাদের বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, ইউনিয়ন সমাজকর্মী এবং সিভিল সার্জনের যে লিখিত প্রশ্নগুলো আসছে, সেই লিখিত প্রশ্নগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। কোন কোন বিষয়গুলোর উপরে কি এই প্রশ্নগুলো হয়ে থাকে, লিখিত টপিকের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা বেশি করে ভালো করে পড়বো, ওই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত আলোচনা থাকবে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ হচ্ছে কি আপনাদের লিখিত পরীক্ষাতে সন্ধি বিচ্ছেদ নিয়ে প্রতি বছরই প্রশ্ন আসে, এটা একদম নিঃসন্দেহে থাকবে সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, সন্ধি বিচ্ছেদটা থেকে প্রশ্ন তো থাকবেই থাকবে। আচ্ছা, সেটা হচ্ছে সিভিল সার্জন কার্যর মৌলভীবাজারে এই প্রশ্নে আসছিল আর কি, এই প্রশ্নে আসছিল সন্ধি বিচ্ছেদ। আচ্ছা, দেখেন এগুলো সন্ধি বিচ্ছেদ গুলো আপনি কিভাবে করবেন, নিয়মগুলো কি কি, আমি নিয়মটা সহ আপনাদেরকে ভেঙে 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 ভালো করে বুঝিয়ে দিব, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। আচ্ছা, বিদ্যালয়। বিদ্যালয় এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, এটি সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে বিদ্যা যুগ আলয় সমান সমান কি বিদ্যালয়। আচ্ছা, এর আগে একটু কথা বলেন আপনাদের সাথে। এটা আচ্ছা, বিদ্যালয় এটা যে সন্ধি বিচ্ছেদ বিদ্যা যুগ আলয় হবে, এটা কারণ কি? এটা তো অন্য কিছু হইতে পারতো, এটা বিদ্যা যুগ আলয় কেন হইছে? এটা তো অন্য কিছু হতে পারতো, এটা কেন হইছে? আচ্ছা, সন্ধি কথার মানে হচ্ছে দুইটি ধ্বনির মিলন। দুইটি ধ্বনির মিলনে কি হয়ে থাকে? সন্ধি হয়ে থাকে। আমরা অনেক সন্ধির কথা শুনছি, আলুগড়ের সন্ধি, রাজা রাজা সন্ধি। আচ্ছা, সন্ধি কি হয়? দুইটি পক্ষের মিলনে সন্ধি হয়ে থাকে। আচ্ছা, দুইটি পক্ষের মিলন কিভাবে হবে? প্রথম পক্ষের শেষ, প্রথম পক্ষের হচ্ছে প্রথম পক্ষের শেষ এবং দ্বিতীয় পক্ষের শুরু। প্রথম পক্ষের শেষ এবং দ্বিতীয় পক্ষের শুরু, এই দুইটি ধ্বনির মিলনে কি হয়? সন্ধি হয়। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ করার সময় সন্ধিবদ্ধ শব্দ থেকে, সন্ধিবদ্ধ যে শব্দটি থাকবে, সেই সন্ধিবদ্ধ শব্দ থেকে আমরা এটাকে কিভাবে বিচ্ছেদ করব, এই টেকনিকটা আপনাদের কাছে শিখিয়ে দিব আজকের ক্লাসে। এই সন্ধি নিয়ে, মানে সন্ধিটা আপনি কিভাবে বিচ্ছেদ করবেন, এই বিচ্ছেদটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন, দুইটি ধ্বনির মিলনে কি হয়ে থাকে? সন্ধি হয়ে থাকে। আচ্ছা, দুইটি ধ্বনির মিলনে আমরা সন্ধিটা কিভাবে করব? এই যে আমরা এখন মূল সন্ধিবদ্ধ শব্দে যাই। সন্ধিবদ্ধ শব্দে কি আছে? এখানে বিদ্যালয়, বিদ্যালয়, এখানে মাঝখানে কি আছে? আ আছে। এই দুইটা ধ্বনিকে আমি কিভাবে একত্রিত করছি? বিদ্যা যুগ আলয় দ্বারা কি করছি? বিদ্যালয়। তার মানে আপনারা প্রদত্ত মানে সন্ধিবদ্ধ যে শব্দটি থাকবে, এই শব্দটি কিভাবে আছে? এটা কি ইকার নাকি আকার নাকি একার নাকি ঐকার, মানে কিভাবে আছে ওইটা ফার্স্টে ফলো ফলো করবেন। বিদ্যালয়। আচ্ছা, এখানে দুইটি ধ্বনির মিলনে যে আ যুগ আ মিলে কি হয়েছে? আ হয়েছে। এই নিয়মটা হচ্ছে এটা। এই আ কিন্তু চার রকমের হয়ে থাকে। আর কত রকম হয়ে থাকে? চার রকম হয়ে থাকে। যেমন আরেকটা সন্ধি বিচ্ছেদ, এটার পাশাপাশি আরেকটা, এই নিয়মের মধ্যে আরেকটা নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। যেমন দেখেন, যথাযুগ অর্থ, যথাযুগ অর্থ সেটা সন্ধি বিচ্ছেদ কি হবে? যথার্থ। আচ্ছা, আচ্ছা, এখানে সন্ধিবদ্ধ শব্দটা একটু ভালো করে খেয়াল করি। যথার্থ, যথার্থ, এখানে কি আছে? আ আছে। তার মানে আ দেখলেই আমরা আমাদের মাথায় কি চলে আসবে? আ দুটো হয় চার রকম। কত রকম হয়ে থাকে? চার রকমের হয়ে থাকে। এটা যথার্থ। আচ্ছা, এটা কি সন্ধি বিচ্ছেদ করার সময় কি কখনো এটা হবে যথাযুগ আর্থ? কখনো কি এটা সন্ধিবদ্ধ দুটা ধ্বনির মিলন কি হবে? যথার্থ, যথাযুগ কি অর্থ, এটা সন্ধি বিচ্ছেদ এটাই হবে। আপনাকে সন্ধি বলে দিবে কোনটা সঠিক, যথাযুগ আর্থ নাকি যথাযুগ অর্থ, কোনটা সঠিক? যথাযুগ অর্থ। আপনাদেরকে সন্ধিটা এইভাবে আপনারা যদি করে, তাহলে কখনো সন্ধি ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাই আমরা। সংবাদ। এই সংবাদ, সংবাদ এটা সন্ধি বিচ্ছেদটা কিভাবে হয়েছে? এই সংবাদের এই সন্ধি বিচ্ছেদটা কিভাবে হয়েছে একটু একটু দেখি আমরা ভালো করে। এটা হচ্ছে সমযুগবাদ ইকুয়াল টু কি হয়েছে? সংবাদ। আচ্ছা, এইটার নিয়ম কি একটু আপনাদেরকে একটু বলি। এইটা সন্ধি বিচ্ছেদটা আমরা কিভাবে বের করবেন, বা এই টাইপের সন্ধি বিচ্ছেদ আপনারা কিভাবে বের করবেন, ওই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব আজকে।
আচ্ছা, এই টেকনিকটা শেখার আগে আপনাদেরকে একটা কথা বলি। আমাদের বর্গীয় বর্ণগুলা চেনা লাগবে আগে, সবার আগে বর্গীয় বর্ণগুলা কোন কি কি ছিল ওটা আমাদেরকে ভালো করে চিনতে হবে। আচ্ছা, বর্গীয় বর্ণগুলা কি কি ছিল একটু খেয়াল করি তোমরা। ক, ক, গ, গ, ঙ, চ, চ, বর্গীয় জ, ঝ, নিয়, ট, ট, ঢ, ঢ, মূর্ধন্য, তারপর হচ্ছে কি ত, ত, ধ, ধ, দন্তন্য। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ঢয় বিন্দু র হবে। কি হবে কিনা ঢয় বিন্দু র, আর এই জায়গায় আসবে কি খণ্ডত্ব প, প, ব, ভ, আর হচ্ছে কি ম। আচ্ছা, এখানে হচ্ছে কি অনুসার। আচ্ছা, এখানে সন্ধিবদ্ধ শব্দে কেন অনুসার আসছে একটু ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে কি বর্গের পঞ্চম বর্ণ, এটা হচ্ছে কি বর্গের পঞ্চম বর্ণ। এটা কি বর্ণ? বর্গের পঞ্চম বর্ণ। তো এই নিয়মের মধ্যে আপনারা অনেকগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবেন, আমি আজকে শিখিয়ে দিব। এই পঞ্চম বর্ণ যদি থাকে তাহলে কি হবে জানেন? সেটা পঞ্চম বর্ণ থাকলে সেটা কি হবে? অনুসার হবে। কি হবে সেটা? অনুসার হবে। কি হবে সেটা? কিনা অনুসার হয়ে যাবে। ঠিক আছে, অনুসার হবে। যেমন কি হয়ে যাবে সেটা? অনুসার। যেমন দেখেন, এটা সূত্রটা হচ্ছে কি জানেন? এটা সূত্রটা হচ্ছে 5 = ম, মানে বর্গ যদি পঞ্চম বর্ণ থাকে তাহলে সেটা কি হবে? ম হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ম হয়ে যাবে। যদি বর্গে পঞ্চম বর্ণ থাকে, সরি, যদি বর্গে পঞ্চম বর্ণ থাকে তাহলে কি হয়ে যাবে? ম হয়ে যাবে। ম ইকুয়াল টু ম হয়ে যাবে। যদি বর্গের এই বর্ণগুলো থাকে, যদি সন্ধিবদ্ধ শব্দে যদি এই বর্ণগুলো থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় সেখানে ম আসবে। কি আসবে সেখানে? ম। আমি আবার বলতেছি, যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে, কি বর্ণ থাকে সেখানে? পঞ্চম বর্ণ। তো পঞ্চম বর্ণ থাকলে সেটা কি হয়ে যাবে? ম। তো সূত্রটা হচ্ছে কি 5 = ম। 5 মানে কি? এটা হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ। এটা হচ্ছে বর্গের কি বর্ণ? সেটা পঞ্চম বর্ণ। পঞ্চম, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এটা হচ্ছে কি 5। তো বর্গের পঞ্চম বর্ণ থাকলে সেটা কি হবে? ম হয়ে যাবে। আমি আরো কিছু উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন, সংখ্যা, সংখ্যা, এখানে কি আছে? সংখ্যা আছে। আচ্ছা, এখানে কি আছে? বর্গের পঞ্চম বর্ণ। এই যে দেখেন, বর্গের পঞ্চম বর্ণ, এই যে বর্গের পঞ্চম বর্ণ আছে, ও আছে। তো ও থাকলে সেটা সন্ধি বিচ্ছেদ করার সময় কি হয়ে যাবে? সম যুগ কা। ঠিক আছে, আমি যদি আরো উদাহরণ দেখি আপনাদেরকে, সঞ্চয়, এখানে কি আছে? সঞ্চয় মানে নিয় আছে, যে নিয়, বর্গের পঞ্চম বর্ণ। বর্গে কি বর্ণ? পঞ্চম বর্ণ। তাহলে সেটা কি হয়ে যাবে? ম হয়ে যাবে। সমযুগ কি চয়। আপনাদেরকে আরো কিছু উদাহরণ দেখাই আমি। যেমন দেখেন, যেমন দেখেন অহংকার, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? অহংকার, অহংকারের সন্ধি বিচ্ছেদ কি হবে? অহম যুগ কার। সূত্রটা কি ছিল? আপনাদেরকে সূত্রটা কি শিখাইছিলাম? যে বর্গের পঞ্চম বর্ণ থাকলে, বর্গের যদি পঞ্চম বর্ণ থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে সন্ধি বিচ্ছেদ করার সময় সে জায়গায় সে জায়গায় ম হয়ে যাবে। সে জায়গায় কি হয়ে যাবে? ম। দ্যাটস ইট, আর কোনো ঝামেলায় নাই। আপনাদেরকে যদি আরো উদাহরণ দেখাই, এই যে দেখেন অহংকার, অহমযুক্তকার। এখন যদি বলি কি আমি সংসার, এখন যদি বলি কি আমি সংসার, এই সংসার, এই সংসারের সন্ধি বিচ্ছেদ কি হবে? সমযুগ সার। সমযুগ কি সার। দেখছেন, একটা নিয়মে, জাস্ট একটা নিয়ম মনে রাখলে কি আপনারা অনেকগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবেন এই নিয়মের মধ্যে থেকে। যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে, খুবই সহজ কথা, যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় সে জায়গায় কি চলে আসবে? ম চলে আসবে। সে জায়গায় কি চলে আসবে? ম চলে আসবে। সরি, সে জায়গায় কি চলে আসবে? ম। খুবই সহজ নিয়ম, একবার নিয়মটা পড়লে আর কোনোদিনই কি আপনারা ভুলবেন না, শুধু জাস্ট একটা নিয়ম পড়লেই। আচ্ছা, আচ্ছা, আমরা এখন 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা নিয়মটা কি? আচ্ছা, এখানে একটু ভালো করে দেখবেন, এখানে কি আছে? যথেষ্ট। তার মানে এখানে কি আছে? এ আছে।
এ বর্ণটি দিয়ে দুইটা ধ্বনি কি করছি আমি মিলন করছি, দুইটা ধ্বনি কি করছি মিলন। আচ্ছা, এ ধ্বনিটা কিভাবে, মানে এ ধ্বনিটা কিভাবে আসছে বা এ বর্ণটি কোত্থেকে আসছে? এ বর্ণ আসছে হচ্ছে অ যোগ ই, আবার অ যোগ দীর্ঘ ই, এই দুইটা মিলে কি হয় এ হয়, এই দুইটা মিলে কি হয় এ, এই দুটো মিলে কি হয় যে এ বর্ণটা কি হয়েছে তৈরি হয়েছে। তার মানে যথেষ্ট, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে যথাযুগ ইষ্ট, যথেষ্ট, যথেষ্ট যথাযুগ হচ্ছে কি ইষ্ট, এইটা দ্বারা কি করা হয়েছে এটা সন্ধি বিচ্ছেদটি করা হয়েছে। যথেষ্ট যথাযুগ কি ইষ্ট। আমি যদি আরো কিছু উদাহরণ দেই, যেমন দেখেন শত, আমি আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য নেট কানেকশনটি চলে গেছিল। আচ্ছা, আমরা আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় পুনরায় চলে যাচ্ছি। আচ্ছা, যেখানে ছিলাম আমরা যথেষ্ট, এই যথেষ্ট সন্ধি বিচ্ছেদ কি হবে যথাযুগ ইষ্ট, সেটা কি হবে যথাযুগ ইষ্ট, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে যথেষ্ট, যথাযুগ ইষ্ট, যথেষ্ট। আচ্ছা, আমরা পরেরটা খেয়াল করি ভালো করে, পরীক্ষা, পরীক্ষা এটা সন্ধি বিচ্ছেদটা কি হবে পরীক্ষা, পরি যুগ ইক্ষা, পরীক্ষা। আচ্ছা, আচ্ছা ভালো কথা, এই যে পরীক্ষা এখানে হচ্ছে কি, এখানে এখানে কি ছিল, এখানে দীর্ঘই ছিল, এই দীর্ঘের কি আছে আরো নিয়ম আছে, যেমন রবীন্দ্র, রবীন্দ্র, যদি রবীন্দ্র শব্দটি যদি আপনারা সন্ধি বিচ্ছেদ করেন তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করেন, রবি যুগ ইন্দ্র, রবি যুগ হচ্ছে কি ইন্দ্র। আচ্ছা, রবি যুগ ইন্দ্র, এই জায়গায় কি কখনো দীর্ঘই আসবে, কখনো কখনো কি দীর্ঘ দিলে কি বাংলা অভিধান অনুসারে সেটা কি হবে রবীন্দ্র, রবিজি কি হবে রবিযুগ ইন্দ্র হবে, সেটা কি হবে রবিযুগ ইন্দ্র। আচ্ছা, সরি। আচ্ছা, আমি যদি আরো কিছু উদাহরণ বলি, যেমন দেখেন সতীশ, সতী যুগ ইস, সেটা কি সতীশ। আচ্ছা, আরেকটি বলে দিই, এই যে এখানে যে সতীশ ইস লিখছে আমি ইস, আচ্ছা ইস বানানে সন্ধি বিচ্ছেদের সময় বা সন্ধিবদ্ধ শব্দে ইস বানানে কখনো এরকম হবে না, ইস হবে না, সেটা সে জায়গায় কি হবে, সে জায়গায় সবসময় আপনাদের দীর্ঘই হয়ে যাবে। ইস বানানে সর্বদাই কি হবে দীর্ঘই হবে, ইস বানানে সর্বদাই কি হবে দীর্ঘই হবে। এই আপনারা এই বিষয়টা খুব ভালো করে মনে রাখবেন, ইস বানানে কখনোই, ইস বানানে কখনোই ইকার হবে না, এটা দীর্ঘ ইকার হবে, মনে থাকবে। ইস বানানে কি হবে না দীর্ঘ ইকার হবে না, সে জায়গায় কি হবে সরি ইকার হবে না, সে জায়গায় দীর্ঘ হবে ইস, যেমন সতী, সতী যুগ ইস, মনে রাখবেন ভালো করে। আচ্ছা, এর পরেরটা খুব ভালো করে খেয়াল করি, বাগদান, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে, এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যুগ দান ইকুয়াল টু বাগদান। আচ্ছা, এই সন্ধি বিচ্ছেদটা কিভাবে হয়েছে আপনাদেরকে বলে দেই, এই একটা নিয়ম ভালো করে পড়বেন, এই একটা নিয়মের মধ্যে যে আগের মতন যে এইটা যেভাবে আপনাদেরকে শিখিয়ে দিছিলাম সংবাদ, এটা যেভাবে শিখিয়ে দিছিলাম আপনাদেরকে এটাও কি এইভাবে শিখিয়ে দিব। যেমন দেখেন, এটা আপনারা কিভাবে মনে রাখবেন, এই যে সে বর্গীয় বর্ণগুলা মনে রাখবেন, বর্গীয় বর্ণগুলা কিছুক্ষণ আগে আপনাদেরকে বর্গীয় বর্ণগুলা খুব ভালো করে দেখাই দিছিলাম, সেম বর্গীয় বর্ণগুলা কি কি ছিল। আমি কিন্তু সব বর্গীয় বর্ণগুলা লিখবো না, শুধু এটা সন্ধি বিচ্ছেদে যে বর্গীয় বর্ণগুলা হয়েছে ওই বর্গীয় বর্ণগুলো আমি লিখে দিব, ক, গ, চ, বর্গীয় জ, ট, ড, ত, ত, প, ব। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর। এটা সূত্রটা কি ভালো করে বোঝেন, এটা সূত্রটা কি ভালো করে বোঝার ট্রাই করেন, একটা বুঝলে আপনি অনেকগুলা পারবেন। এটা নিয়মটা হচ্ছে 3 = 1, আমরা একটু ম্যাথ ভাবে পড়বো, মানে
অঙ্ক কষে কষে পড়বো। অঙ্ক কষে কষে পড়লে আমরা যেরকম কি আহ অঙ্ক কখন পারি ভালো করে, ম্যাথ গুলো কখন পারি, যখন সূত্রগুলো ভালো করে পারি, তখন কি এমনিতে অঙ্কটা মিলা যায়। সন্ধি বিচ্ছেদটা ঠিক এরকম, একটু যদি সূত্রটা আপনি ভালো করে বোঝেন তাহলে অনেক সন্ধি বিচ্ছেদ আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এটা 3 = 1 মানে কি, যে বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, খুব ভালো করে খেয়াল করেন, যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, যদি বর্গের কি বর্ণ থাকে, তৃতীয় বর্ণ থাকে, তাহলে সন্ধিবদ্ধ শব্দে, সন্ধিবদ্ধ শব্দে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় সেটা কি হয়ে যাবে, প্রথম বর্ণ হয়ে যাবে। খুবই সহজ কথা, একবার পড়লে পারবেন। যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে সেটা কি হবে, যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে সেটা কি হবে, প্রথম বর্ণ হয়ে যাবে। খুবই সিম্পল কথা, একবার পড়লে মনে থাকবে। বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রথম বর্ণ হয়ে যাবে। যেমন বাগদান, এই যে দেখেন এখানে কি ছিল, বাঘ, এখানে কি ছিল, এখানে সরি, এখানে কি ছিল, বর্গের এই যে বাগদান, বর্গে কি ছিল, তৃতীয় বর্ণ ছিল, বর্গে কি ছিল, তৃতীয় বর্ণ। তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় সেটা কি হয়ে গেছে, প্রথম বর্ণ হয়ে গেছে। সন্ধি বিচ্ছেদ করার সময় সেটা কি বর্ণ হয়ে গেছে, প্রথম বর্ণ। সেম এরকম যদি আমি আরো প্রশ্ন যদি বলি, যেমন দেখেন এখানে খণ্ডত হবে, ঠিক আছে, খণ্ডত আসবে। যেমন দেখেন ডুবন্ত, ডুবন্ত, এই যে দেখেন ভালো করে, এখানে কি আছে, বর্গের তৃতীয় বর্ণ আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, প্রথম বর্ণ হয়ে যাবে। ডুপ যুগ কি, অনন্ত, ডুবন্ত, ডুপ, ডুপ যুগ কি, ডুপ যুগ অনন্ত। এরকম যদি ভাবে যদি বলি আমি সদানন্দ, সদানন্দ, তাহলে এটা বিচ্ছেদ কি হবে, সন্ধি বিচ্ছেদ কি হবে, সৎ, সন্ধি বিচ্ছেদ কি হবে, সৎ যুগ আনন্দ। আমি যদি আরো বিচ্ছেদের কথা বলি, আরো যদি সন্ধি বিচ্ছেদের কথা বলি, তাহলে দেখেন কি হয় এই নিয়মের মধ্যেই। যেমন দেখেন বাগাড়ম্বর, সেম বাগাড়ম্বর, এখানে কি আছে, গ আছে, মানে বর্গের তৃতীয় বর্ণ আছে, তাহলে সেটা কি হবে, প্রথম বর্ণ হয়ে যাবে। সেটা কি, বাঘ যুগ আড়ম্বর। বুঝতে পারছেন, একটা নিয়মের মধ্যে আমি কতগুলো উদাহরণ দেখাইছি, এরকম আরো অনেক উদাহরণ আছে। যেমন হচ্ছে কি জগদীন্দ্র, জগদীন্দ্র, এটা কি হবে, জগৎ, এটা খণ্ডত হবে, এখানে এই জায়গাটা কি হবে, জগৎ, জগৎ, এটা খণ্ডত হয়ে যাবে, জগৎ যুগ ইন্দ্র। আচ্ছা, আমি যদি এরকম যদি আরো যদি বলি উদাহরণ, আহ আচ্ছা, এই উদাহরণগুলো ভালো করে দেখলে আপনারা নিয়মটা, এই নিয়মটা মনে রাখলে আপনি যে কোনো ধরনের উদাহরণ আপনি পারবেন। বর্গের যদি তৃতীয় বর্ণ থাকে, বর্গের তৃতীয় বর্ণ থাকলে সেটা কি হয়ে যাবে, প্রথম বর্ণ হয়ে যাবে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা এর পরের প্রশ্ন চলে যাই। সন্ধি বিচ্ছেদ গুলো তো খুব ভালো করে দেখা দিচ্ছি, এর পরের প্রশ্নটা দেখে কি আসছে আমাদের। এগুলো হচ্ছে কি বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো কি কি একটু ভালো করে খেয়াল করি, বিপরীত শব্দগুলো কি কি, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি কি আসছে একটু ভালো করে খেয়াল করি। উত্তম, উত্তমের বিপরীত শব্দ কি হবে, উত্তম, আমরা কি বলি, উত্তম, অধম। আচ্ছা, গ্রাম্য, গ্রামের বিপরীত শব্দ কি হবে, গ্রাম্য, শহরে। গ্রাম্য হচ্ছে কি, গ্রাম্য বিপরীত শব্দ হচ্ছে কি, শহরে। আকাশ, আমরা বললাম আকাশ পাতাল, আকাশ পাতাল, আকাশ পাতাল। আচ্ছা, এরপর যদি কুৎসা, আমরা যদি বলি কি, কুৎসা, মানে যদি কি নির্দিষ্ট করে যদি বলি, বলি কুৎসা, এটা সেটা কি, আমরা কি বলবো, সেটা প্রশংসা, সেটা কি হবে, প্রশংসা। আচ্ছা, এরপর যদি তীক্ষ্ণ, তীক্ষ্ণ হচ্ছে কি, সতুল, 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 ঠিক আছে। আচ্ছা, উত্তম, অধম, বিপরীত শব্দ যদি ভালো করে খেয়াল করি, উত্তমের বিপরীত শব্দ হচ্ছে কি, অধম, গ্রাম্য, শহরে, আকাশ পাতাল, কুৎসা, প্রশংসা, তীক্ষ্ণ, সতুল। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, বিগত সালের যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে, প্রতি বছর এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কি আসে, বিপরীত শব্দগুলো প্রশ্ন আসে। তো আমরা এই বিপরীত শব্দগুলো প্রশ্নগুলো কমন, যেন কমন পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব, বিগত সালের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো ভালো করে সলভ করব। সেই প্রশ্নগুলো কি করবো, আমরা ভালো করে সলভ করলে আমাদের এগুলো কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা পরের প্রশ্ন চলে যাই।
বাগধারা থেকে ফার্স্ট আমি কি নিয়ে কথা বলছি? সন্ধি নিয়ে কথা বলছি। সন্ধি থেকে প্রতি বছরই লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, হয় সন্ধি নইলে সমাস, এই দুটো থেকে একটা থাকবে, হয় সন্ধি না হয় সমাস। এক কথা প্রকাশ এবং বাগধারা, আমি আবার বলতেছি, এক কথা প্রকাশ এবং বাগধারা। বাগধারা কখনোই লিখিত পরীক্ষা কখনো কি বাগধারা থেকে প্রশ্ন মিস হয় না, কখনোই কোনো বছরে মিস হয় নাই। আপনাদেরকে খুব ভালো করে বলে দেয়, বাগধারা গুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে পড়তে হবে। আচ্ছা, দেখেন, জিলাপির প্যাচ, জিলাপির প্যাচের বাগধারাটা কি হবে? জিলাপির প্যাচ আমরা বলি না, ওর ভিতরে না খুবই জিলাপির প্যাচ আছে, তার মানে কি কুটিলতা, মানে জটিলতা বা কুটিলতা কি অনেক বেশি। জিলাপির প্যাচ মানে কি হচ্ছে কি কুটিলতা, কুটিলতা বা এটা জটিলতা। আচ্ছা, কই মাছের পান, মানে যে প্রাণটা সহজে কি মরে না, মানে আমরা বলি না তোর আত্মা কিন্তু অনেক শক্ত, তোর আত্মা কি অনেক শক্ত বলি না আমরা, এটা হচ্ছে কি কই মাছের প্রাণ, মানে কি দীর্ঘজীবী, আত্মাটা হচ্ছে কি দীর্ঘজীবী। আচ্ছা, আকাশ কুসুম, আমরা বলি না এই মানুষের সাথে আকাশ কুসুম তফাৎ, মানে কি আকাশ কুসুম মানে কি কোনো কিছু অসম্ভব কল্পনা, আমরা যখন কোনো কিছু অসম্ভব কল্পনা করি ওটাকে কি বলে, ওটাকে বলে, ওটাকে আমরা বলে থাকি হচ্ছে কি আকাশ কুসুম। তার মানে হচ্ছে কি এটা অসম্ভব কল্পনা। এটা হচ্ছে কি অসম্ভব কল্পনা। আচ্ছা, অরণ্যে রোদন, অরণ্যে রোদন মানে হচ্ছে কি নিষ্ফল আবেদন, মানে কোনো কিছু কি নিষ্ফল, মানে কোনো কিছু ফল নেই, কোনো কিছু ফল নেই, ওটাকে কি বলে নিষ্ফল বলে, এটাকে কি বলে নিষ্ফল। তার মানে হচ্ছে এটা কি নিষ্ফল আবেদন, মানে কোনো কিছু যেটা ফল নেই, কোনো কিছু কোনো আশা করা যায় না, নিষ্ফল আবেদন, এটা করে কোনো লাভ নেই, এটাকে কি বলে অরণ্য রোদন বলে, বাগদারা হচ্ছে কি এটাকে বলে অরণ্যে রোদন। আচ্ছা, বিসমিল্লাহ গলদ, আমরা বলি না কোনো কাজ শুরু করার সময় আমরা বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, মানে কি শুরুতে ভুল করে ফেলছি, শুরুতে কি করে ফেলছি, ভুল করে ফেলছি। তার মানে এটা হচ্ছে কি বিসমিল্লাহ গলদ হচ্ছে কি শুরুতেই ভুল। কোনো কাজ শুরুতে যখন আমরা ভুল করে থাকি তখন আমরা কি বলি, শুরুতেই কি শুরুতেই ভুল, মানে বিসমিল্লাহ গলদ। জিলাপির পেচ মানে কুটিলতা, আমি আবার বলতেছি, জিলাপির পেচ কুটিলতা। কই মাছা প্রাণ দীর্ঘজীবী, কই মাছা প্রাণ দীর্ঘজীবী। আকাশ কুসুম মানে কি অসম্ভব কল্পনা, কোনো কিছু যখন অসম্ভব কল্পনা করে সেটাকে বাগদার হচ্ছে কি বলা হয়, এটাকে আকাশ কুসুম। আচ্ছা, অরণ্যে রোদন মানে হচ্ছে কি নিষ্ফল আবেদন, মানে কোনো কিছু ফল নেই, কোনো কিছু ফল নেই যেটাকে কি বলি আমরা নিষ্ফল বলি, ওটাকে কি বলে নিষ্ফল। আচ্ছা, বিসমিল্লাহ গলত মানে হচ্ছে শুরুতেই ভুল, শুরুতেই ভুল হচ্ছে কি এটা বিসমিল্লাহ গলদ। আচ্ছা, আমরা শুদ্ধ বানানোর দিকে একটু ভালো করে খেয়াল করি। শুদ্ধ বানান, এই যে মুমূর্ষ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট মুমূর্ষ বানানটি। অনেক সময় বিভিন্ন পরীক্ষাতে এই মুমূর্ষ বানানটি এসে থাকে, সেটা এমসিকিউ হোক আর সেটা লিখিত পরীক্ষায় হোক, এই মুমূর্ষ বানানটি খুবই গুরুত্বপূর্ণ। মুমূর্ষ, মুমূর্থ, তারপর হচ্ছে কি মুর্মু, মুর্মুহু, এইগুলো বানানগুলো ভালো করে খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, মুমূর্ষুর শুদ্ধ বানান কি হবে? মুমূর্ষু, মুমূর্ষু। আচ্ছা, এটা এক দুই এক, ভালো করে মনে রাখার টেকনিক হচ্ছে কি এক দুই এক, এই বানানটা মনে রাখার টেকনিক কি এক দুই এক, এক দুই এক, এটার মানে কি? এটা একটা মনে রাখার টেকনিক, এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। কিরকম? এক হচ্ছে কি মুমু, মু মানে উকরটা থাকবে কি, এটা মিস হবে না, এটা এক নম্বর। দুই হচ্ছে কি মুমূর্ষ মানে দীর্ঘ হবে, সেটা কি হবে দীর্ঘ, মুমূর্ষ। তারপরে কি হবে মুমূর্ষু। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, মুমূর্ষ বানানটা মনে রাখার টেকনিক এক দুই এক, 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 মানে হচ্ছে দীর্ঘ, আবার হচ্ছে কি শেষ, দেখছি ঝামেলা শেষ। আচ্ছা, স্বায়ত্ত শাসন, ভালো করে একটু খেয়াল করেন, স্বায়ত্ত শাসন বানানটা কোথায় ভুল আছে? আমরা এটাকে কি বলি, এটাকে বলে হচ্ছে কি স্বায়ত্ত, আমরা বলি কি এটাকে স্বায়ত্ত শাসন বলি। আচ্ছা, তারপর বানানটা ভালো করে একটু খেয়াল করি, পুঙ্খানুপুঙ্খ। আচ্ছা, এটা কি বানানটা কি ভুল না? অনুসার কখনো বানানো আসে না, সেটা হবে কি পুঙ্খানু, এই যে পুং খা নু পুঙ্খ।
পুঙ্খানু পুঙ্খ। আচ্ছা, উদ্যতন। আচ্ছা, উদ্যতন বানানে কখনোই উকার হবে না, এটা হবে ধীর উকার হবে, দীর্ঘ উকার। ঊর্ধ্বতন। ঠিক আছে, তো শুদ্ধ বানানো আপনারা ভালো করে খেয়াল করবেন। শুদ্ধ বানানটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে শুদ্ধ বানান থেকে এমসিকিউ এসে থাকে, আবার লিখিত পরীক্ষায় শুদ্ধ বানান এসে থাকে। আচ্ছা, আমরা এরপরে আবার 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 আমরা কিছু সন্ধি বিচ্ছেদ ভালো করে খেয়াল করব। দেখেন, আমি আবারও কিছু সন্ধি বিচ্ছেদ আপনাদেরকে কথা বলি। উচ্চারণ, উচ্চারণ। এই সন্ধি বিচ্ছেদটা কি হবে? যদি দুইটা দ্বিতীয় ব্যঞ্জন থাকেন, চ চ, যদি কি থাকে দ্বিতীয় ব্যঞ্জন। আচ্ছা, দ্বিতীয় ব্যঞ্জন গুলো কি কি একটু দেখেন, নিয়মটা আগে লিখে রাখেন, মনে রাখবেন। চ চ, বর্গীয় ঝ, ল ল, তারপর হচ্ছে কি ঢ ঢ, ঢ ঢ যদি থাকে, এরকম দ্বিতীয় ব্যঞ্জন যদি থাকে, তাহলে সেটা পরিবর্তে খণ্ডত অথবা দ। এটা বাংলা বানানের নিয়ম অনুসারে, বাংলা বানানের নিয়ম অনুসারে কোথাও খণ্ডত্ব হবে আর কোথাও কোথায় দ হবে, সেটা বাংলা বানানের নিয়ম অনুসারে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তার মানে উচ্চারণ, উচ্চারণ এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? উচ্চারণ, উদ যুগ চারণ ইকুয়াল টু কি উচ্চারণ। এরকম যদি আরো যদি বলে আমি কি স্বজন, সৎ যুগ জন, এটা হবে কি স্বজন। আমি যদি আরো বলি, আরো যদি উদাহরণ দেখাই আপনাদেরকে, যেমন দেখেন উদ্যুক লাশ, সেটা কি হবে উল্লাস। উদ্যুক লাশ, সেটা কি হয়েছে উল্লাস হয়েছে। আমি যদি আরো দেখি আপনাদেরকে, যদি আপনাদেরকে আরো দেখাই, তাহলে দেখেন আপনারা, দেখেন একটা নিয়মের মধ্যে কত কিছু আছে। সিম্পল কথা, যদি দ্বিতীয় ব্যঞ্জন থাকে, তাহলে দ্বিতীয় ব্যঞ্জন থাকলে খণ্ড অথবা দ আসবে, সেটা বাংলা বানানের নিয়ম অনুসারে। আচ্ছা, উল্লেখ, উদ যুগ লেখ, সেটা কি হবে উল্লেখ। দেখছেন একটা নিয়মের মধ্যে কতগুলো নিয়ম পড়াই ফেলছি আমি। আচ্ছা, তাহলে এটা সন্ধি বিচ্ছেদ কি হবে? উচ্চারণ, উদ যুগ চারণ। আচ্ছা, কুলোটা। আচ্ছা, এটা হচ্ছে কি কুলোটা? এটা হচ্ছে একটা নিপতন সিদ্ধ সন্ধি, নিপতনে সিদ্ধ সন্ধি। নিপতন সিদ্ধ সন্ধি কোনো নিয়ম নেই, এটা আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে, এটা কোনো নিয়ম নেই। কিন্তু নিপতন সিদ্ধ যেগুলো আছে, কুলোটা, কুলটা, কুল হারালো পুর, আমি একটু নিপতন সিদ্ধ স্বরসন্ধি নিয়মটা একটু ছড়া আকারে বা গল্প আকারে আপনাদেরকে শোনাই। কুলটা কুল হারালো পৌর রাজার কাছে, শৈর রাজা বাচ্চা দিল শুদ্ধোধনের কাছে, মাতন্দটা দিচ্ছেও কি গবক্ষয়ের ফাঁকে, গবেন্দ্র তো গোবর ছিটায় গবেশ্বরের মুখে। এই যে দেখেন, কুলটা কুল হারালো পৌর, এখানে পৌর হচ্ছে কি একটা, এই যে পৌর, পৌর হচ্ছে একটা আহ নিপতন সিদ্ধ সন্ধি পৌর। তারপরে যে আমি কি বলছি, গবেন্দ্র, গবেন্দ্র বলছি, গবেন্দ্র, তারপর হচ্ছে কি কি বলছি আমি, গবেশ্বর। যে এই শব্দগুলো হচ্ছে কি, এই শব্দগুলো হচ্ছে নিপতনের সিদ্ধ সন্ধি। এগুলো হচ্ছে কি নিপতনের সিদ্ধ সন্ধি। তাহলে এটা হচ্ছে নিপতনের সিদ্ধ, কুলোটা কুল যুগ অঠা, এটা সন্ধি বিচ্ছেদ এটা হবে। আচ্ছা, পাবক। এই পাবক শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে সেটা কি হবে পৌ, পাবক, পৌ যুগ অক, পৌ যুগ কি হবে অক। আচ্ছা, নিরোগ, নিরোগ, নি রোগ, এটা সন্ধি বিচ্ছেদ কি হবে দেখেন। আচ্ছা, নিরোগ এটা কোন সন্ধিতে আছে, এটা কি সন্ধিবদ্ধ শব্দটি দেখে ভালো করে বুঝতে হবে এটা কোন সন্ধিতে আছে। এটা কি স্বরসন্ধি, নাকি ব্যঞ্জন সন্ধি, নাকি বিসর্গ সন্ধি? আচ্ছা, বিসর্গ সন্ধিগুলো আপনাদের চেনার উপায়টা কি বা টেকনিক কি? দেখেন, দুইটি সন্ধিবদ্ধ শব্দের মাঝখানে যদি ওকার থাকে, ওকার, ওকার মানে হচ্ছে কি যে একার, আর হচ্ছে কি আকার, ঠিক আছে। তারপর যদি র থাকে, র, র হচ্ছে কি র্যাফ বা র। তারপর হচ্ছে কি তালিবাস্য, মানে তিনটা শ, তিনটা শ, তালিবাস্য, মদিনাস্য, দন্তাস্য, ঠিক আছে। তিনটা শ যদি থাকে, তাহলে এগুলো সরিয়ে আপনি কি করবেন, আপনার এগুলো সরিয়ে কি হবে, আপনারা বিসর্গ বসিয়ে দিবেন। দ্যাটস ইট, দ্যাটস ইট, কাহিনী আর কোনো কাহিনী নেই, কাহিনী কালাস। কাহিনীটা হচ্ছে কি শব্দের মাঝখানে যদি ওকার, র মানে হচ্ছে রেফ,
তালিবাস্য, মদিনাস্য, দন্তেস্য, মানে তিনটা স যদি থাকে তাহলে আপনারা এইগুলো সরিয়ে দিয়ে কি করবেন, বিসর্গ বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কি নিরোগ, নি যোগ রোগ। এরকম যদি আমি আরো কিছু উদাহরণ দেখি আপনাদেরকে, যেমন দেখেন তিরোধান, যদি এরকম আরো প্রশ্ন দেখেন, যেমন দেখেন তিরোধান, এখানে কি আছে, ও আছে, তারপর সেটা কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে, তিরো যোগ ধান, তিরোধান, তিরোযোগ কি ধান। তো এরকম ভাবে আমরা সবগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমরা ঠিক এর পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন থেকে আমরা কি আছে, এক কথা প্রকাশ, খুবই ইম্পর্টেন্ট। এক কথা প্রকাশ প্রতি বছরে এখান থেকে প্রশ্ন আসে। এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, বাগধারা, এখান থেকে প্রতি বছরেই প্রশ্ন থাকবে। ঠিক আছে, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ এবং বাগধারা, এখান থেকে প্রশ্ন কোনো মিস নেই, এখান থেকে প্রশ্ন আসে প্রতি বছরেই। আচ্ছা, যা পূর্বে শোনা যায়নি, মানে আমরা কি কোনো কথা পূর্বে শুনতে পাই না, সেটাকে কি বলে, সেটাকে হচ্ছে কি অশ্রুত ভূতপূর্ব, অশ্রুত ভূতপূর্ব, সেটা হচ্ছে কি অশ্রুত ভূতপূর্ব, মানে পূর্বে যা পূর্বে শোনা যায়নি তাকে কি বলে, অশ্রুত ভূতপূর্ব বলে। আচ্ছা, গবাদি পশুর পাল, এটাকে কি বলে জানেন, বাতান বলে। এটাকে কি বলে, বাতান। গবাদি পশুর পালকে কি বলে, বাতান বলে। আচ্ছা, দাঁতে বিষ আছে যার, আচ্ছা দাঁতে মানে কিসের মধ্যে দাঁতে বিষ থাকে, কিসের মধ্যে, কোন প্রাণীর মধ্যে দাঁতে বিষ থাকে, আশি বিষ মানে হচ্ছে কি নাগ, মানে সর্প। যেমন হচ্ছে কি এখন বর্তমান সময় খুবই আতঙ্কের নাম, তার নাম হচ্ছে কি রাসেল ভাইপার। তার মানে দাঁতে কি থাকে, বিষ থাকে। তার মানে দাঁতে বিষ আছে যার, তার মানে সেটা হচ্ছে কি বিষ, সেটা হচ্ছে কি বিষ, সেটা হচ্ছে কি বিষ। আচ্ছা, সমুদ্রের ঢেউয়ের শব্দকে কি বলে, সমুদ্রের ঢেউ শব্দকে কি বলে, আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে কি কল্লোল, সেটা হচ্ছে কি কল্লোল। সমুদ্রের ঢেউ শব্দ হচ্ছে কি কল্লোল, সমুদ্রের ঢেউ শব্দকে আমরা কি বলে থাকি, সেটাকে কল্লোল বলে থাকি। আচ্ছা, আমরা এর পরের প্রশ্ন চলে যাই, বেশ বাক্য সহ সমাস নির্ণয়, বেশ বাক্য সহ সমাস নির্ণয়। আচ্ছা, কারক থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, কারক প্রত্যয় এগুলো লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্য থেকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাস নিয়ে। আচ্ছা, সমাসের বেশ বাক্য নির্ণয় করা। আচ্ছা, বেশ বাক্য নির্ণয় করা, আচ্ছা এইগুলাকে কি বলে, তাহলে এইগুলোকে কি বলে, আমি এখানে কি নির্ণয় করতে বলছে, বেশ বাক্য নির্ণয় করো, কি বাক্য নির্ণয় করুন, বেশ বাক্য। আচ্ছা, এইগুলাকে বলে কি সমস্ত পদ বলে, এগুলোকে কি বলে সমস্ত পদ। মানে একটা শব্দ থেকে যখন আমি একটা বাক্য তৈরি করব, ওই শব্দটাকে বলা হবে হচ্ছে সমস্ত পদ। এই যে এখানে বিনা পানি, সিংহ পুরুষ, ক্ষীণজীবী, তেলে ভাজা, এই সবগুলো হচ্ছে কি সমস্ত পদ। যখন এটাকে আমি কি বাক্য তৈরি করব, বিনা পানিতে যার, তাকে বলছে কি বিনা পানি বলে, তাকে কি পানি বলে, বিনা পানি। এই বাক্যটা যে তৈরি করব, এই বাক্যটাকে বলা হচ্ছে কি বেশ বাক্য, এই বাক্যটা হচ্ছে কি বেশ বাক্য। আচ্ছা, এই বাক্যটা আমি কিভাবে তৈরি করব, আজকের এই ক্লাসটি করার পরে আপনাদের সমাসের বেশ বাক্য নিয়ে কোনো প্রকার কোনো ঝামেলা থাকবে না, কোনো প্রকার আপনাদের সমস্যা থাকবে না, সকল সমস্যা আজকের এই লাইভ ক্লাসটিতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তার আগে হচ্ছে কি একটা কথা আপনাদের বলে দেই, আমাকে ভালো করে বুঝতে হবে এখানে সমস্ত পদটা মানে প্রদত্ত শব্দটা কোন কোন সমাস, এটা কি দ্বন্দ্ব সমাস, এটা কি কর্মধারয় সমাস, নাকি এটা তৎপুরুষ সমাস, নাকি এটা দ্বিগু সমাস, নাকি এটা অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এটাকে আমাকে ভালো করে চিনতে হবে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, এটা হচ্ছে কি বিনা পানি, এটা কোন সমাস, এটা কি দ্বন্দ্ব, এটা কি কর্মধারয়, তৎপুরুষ, নাকি বহুব্রী, নাকি দ্বিগু, নাকি অব্যয়ীভাব। আমাকে ভালো করে চিনতে হবে দ্বন্দ্ব সমাসটা কিভাবে চিনবো। দ্বন্দ্ব সমাস হচ্ছে কথাগুলোকে মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। দ্বন্দ্ব সমাস হচ্ছে দুইটা পদের প্রাধান্য থাকবে, মানে পূর্বপদ এবং পরপদ। এই যে বিনা পানি, বিনা হচ্ছে পূর্বপদ, পানি হচ্ছে কি পরপদ, এরকম দুইটা পদের কি থাকবে প্রাধান্য থাকবে। কিরকম প্রাধান্য,
আমরা বলি না আমরা ঘরের মধ্যে কাকে বেশি প্রাধান্য দিই, অবশ্যই বাবাকে বেশি প্রাধান্য দিই। তো এরকম কি থাকবে, দুইটা পদের কি থাকবে, প্রাধান্য থাকবে। যেমন এখানে কি কোনো পদের কি কি নেই, প্রাধান্য নেই। বিনা পানি, যে পদের দুইটা পদের মধ্যে কোনোটির প্রাধান্য থাকবে না, তখন ওইটাকে বলা হবে কি, বহুব্রীহি সমাস। ওটাকে কি সমাস বলা হবে, বহুব্রীহি সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাসটা আমরা কিভাবে চিনছি এটা যে বহুব্রীহি সমাস? আচ্ছা, এটা একটু আপনাদেরকে বলে দেই। বিনা পানি, বিনা বিনা পানিতে যার, তাকে কি বলে, বিনা পানি বলে। বিনা, তাকে বলে হচ্ছে কি বিনা পানি, তাকে কি বলে, কি পানি বলে, এটাকে বিনা পানি। আচ্ছা, বিনা পানি কাকে বলে? এটা বিনা পানি, বিনা পানিতে যার, এটা বহুব্রীহি সমাস। আমি কিভাবে চিনছি এটা বহুব্রীহি সমাস? এটা হচ্ছে কি বহুব্রীহি সমাস, এটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। এটা বহুব্রীহি সমাস আমি কিভাবে চিনছি? এই যে মূল শব্দ থেকে যে আমি বেশ বাক্যটা তৈরি করছি, মানে বেশ বাক্যের যে অর্থটা নির্দেশ করবে, বেশ বাক্যের যে অর্থটি নির্দেশ করবে, সেই অর্থটি যদি সমস্ত পদে এসে চেঞ্জ হয়ে যায়, মানে অন্য আরেকটি অর্থ বোঝায়, তখন তাকে বলা হচ্ছে কি বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাসের বেশ বাক্যটা আপনারা কিভাবে তৈরি করবেন? বহুব্রীহি সমাসের বেশ বাক্য তৈরি করবেন যার আর হচ্ছে কি যাতে। আপনারা যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিনা মানে কি? বিনা কথার মানে হচ্ছে কি বাদ্যযন্ত্র। বিনা কথার মানে হচ্ছে কি বাদ্যযন্ত্র। আর পানি কথার মানে হচ্ছে কি হস্ত বা হাত। ঠিক আছে। আর বিনা পানি কাকে বলে? বিনা পানি কাকে বলে? দেবী সরস্বতীকে। দেবী দেবী সরস্বতী, দেবী সরস্বতীকে কি বলে? বিনা পানি বলে। তার মানে কি এখানে যে অর্থটা ছিল, এখানে কি অর্থটি আছে? এই অর্থটি নেই। বেশ বাক্যে যে অর্থটি নির্দেশ করবে, সেটা যদি সমস্ত পদে এসে অন্য আরেকটা অর্থ প্রকাশ করে, তখন তাকে বলে কি বহুব্রীহি সমাস। তারপর বিনা পানি হচ্ছে কি একটি বহুব্রীহি সমাস। আশা করি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। আচ্ছা, সিংহ পুরুষ এটা কি সমাস, একটু ভালো করে খেয়াল করেন। সিংহ পুরুষ এটা হচ্ছে কি, সিংহ পুরুষ এটা কি সমাস? এটাকে সিংহ পুরুষ এটাকে বলা হচ্ছে কি উপমান, সরি, এটাকে বলা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস বলে। উপমিত কর্মধারয় সমাস বলে। আর উপমিত কর্মধারয় সমাসের বেশ বাক্যগুলো তৈরি করতে গেলে আপনাদের কি লাগবে? ন্যায় লাগবে। কি লাগবে সেখানে? ন্যায়। সিংহ পুরুষের ন্যায় বা পুরুষের ন্যায় সিংহ, দুইটাই সঠিক। আপনারা যেভাবে লিখবেন ওইটাই সঠিক। এটা বেশ বাক্য কি হবে? পুরুষ সিংহের ন্যায়, পুরুষ পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়, সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। সেটা কি সমাস? কর্মধারয় সমাস। আচ্ছা, ক্ষীণজীবী, ক্ষীণজীবী এটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। এটা উপপদ তৎপুরুষ সমাস কেন হয়েছে? কোন একটা বিশেষ্য পদের সাথে যদি কোনো ক্রিয়া থাকে, ক্রিয়া মানে হচ্ছে কি কাজ, মানে ধাতু থাকে বা ক্রিয়াপদ থাকে, তাহলে সেটা কি হবে? উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, উপপদ তৎপুরুষ সমাসের আরেকটা মনে রাখার টেকনিক হচ্ছে, উপপদ তৎপুরুষ সমাসের ম্যাক্সিমাম শব্দগুলো এক কথা প্রকাশ টাইপের হয়। যেমন দেখেন, এখানে যদি বলা হতো ইন্দ্রজিৎ, মানে কি ইন্দ্রকে জয় করেছে যে, তার মানে সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। বুঝতে পারছেন? পকেট মার, পকেট মারে যে। আচ্ছা, আর এটা আরেকটা টেকনিক হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস চেনার আরেকটা টেকনিক হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে কি পরপদ। পূর্বপদ হবে হচ্ছে বিশেষ্য, আর পরপদ হবে হচ্ছে কি একটা ধাতু থাকবে, মানে ক্রিয়া থাকবে। আচ্ছা, ক্ষীণজীবী, ক্ষীণজীবী এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনবো? খুবই ভালো করে শিখাই দিচ্ছি আপনাদেরকে। নাউন প্লাস কি থাকবে? নাউন প্লাস একটা কি থাকবে, মানে নাউন প্লাস মানে বিশেষ্য প্লাস কি থাকবে, একটা ভার্ব থাকবে, মানে ক্রিয়াপদ থাকবে আর কি, মানে ধাতু থাকবে। কি থাকবে এখানে? ধাতু থাকবে। যেমন হচ্ছে কি পকেট মার, যে পকেট মার, যে পকেট, যে এখানে পকেট, পকেট হচ্ছে কি নাউন পদ, মার হচ্ছে কি এটা একটা ক্রিয়া, এটা হচ্ছে কি একটা ক্রিয়া মানে ধাতু। বা এটাকে কি থাকবে? কৃদন্ত পদ থাকবে। এটাকে কি বলে আবার? কৃদন্ত পদ বলে। এটাকে কি পদ বলে? কৃদন্ত পদ বলে। মানে ক্রিয়াপদটাকে আবার কি পদ বলে? কৃদন্ত পদ বলে। তাহলে এটার বেশ বাক্য হবে যে পকেট মার ধামা ধরা। কি বলছি? ধামা ধরা। এটা ধামা, ধামা ধরা। এই এটাকে ধরা কি একটা ক্রিয়া, ধরা হচ্ছে কি একটা ক্রিয়া। আর ধামা মানে কি ঝুড়ি। ধামা কি বলে? ঝুড়িকে বলে। ঝুড়ি হচ্ছে কি একটা নাউন, মানে নাম শব্দ, তার মানে বিশেষ্য। এর সাথে কি আছে এখানে? একটা ধাতু আছে বা ক্রিয়া আছে। এইভাবে আমরা চিনব হচ্ছে কি এটা উপপদ তৎপুরুষ সমাস। আর উপপদ তৎপুরুষ সমাসের বেশ বাক্যটা কিভাবে তৈরি করব? ক্ষীণজীবী
ক্ষীণজীবী যে, ক্ষীণজীবী যে, এটা হচ্ছে কি বেশ বাক্য, এটা হচ্ছে কি বেশ বাক্য। ক্ষীণজীবী, ক্ষীণ যে, ক্ষীণজীবী যে, এটা হচ্ছে কি উপপদ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস, এটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, তেলে ভাজা, এটা কি সমস্যা? তেলে ভাজা, আমি আগে বলে দিই, এটা হচ্ছে কি সমস্ত পদ। এটা কি পদ? এটা এটা হচ্ছে সমস্ত পদ। এটা কি পদ? সমস্ত পদ। এরকম সমস্ত পদে যদি বিভক্তি যুক্ত থাকে, কি যুক্ত থাকবে? খুবই সহজ কথা, একবার কথা বললে আপনাদের মনে থাকবে। এটা যদি এরকম বিভক্তি শব্দ থাকে, বিভক্তি যুক্ত শব্দ থাকে, তাহলে সেটা হচ্ছে কি অলুক সমাস। সেটা কি সমাস? অলুক সমাস। এখন কথা হচ্ছে এই যে তেলে ভাজা, এটা কোন অলুক? অলুক হচ্ছে তিন জায়গায় আছে, একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, আর হচ্ছে কি অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, আর হচ্ছে কি অলুক বহুব্রীহি। তাহলে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রীহি, এই তিনটা আমি কিভাবে চিনবো? আসেন চিনাই দিই আমি কিভাবে চিনবো। অলুক কথার মানে কি? ফার্স্ট অফ অল আমাকে অলুক চিনতে হবে। ফার্স্ট অফ অল কি আমাকে অলুকটা ভালো করে চিনতে হবে। অলুকটা মানে কি? অলুক মানে কি? বিভক্তি, বিভক্তি লোপ না হলে, কোথায় বিভক্তি লোপ হবে না? সমস্ত পদ এবং বেশ বাক্যে কি হবে না? বিভক্তি লোপ হবে না। বিভক্তি লোপ না হলে, না হলে অলুক নাম হয় তার। কি নাম হয় তার? অলুক নাম হয় তার। অলুক কি হয়? অলুক নাম হয় তার। বিভক্তি লোপ না হলে কি হবে তার? অলুক নাম হবে তার। আচ্ছা, এখন অলুক কয় জায়গায় আছে? অলুক, অলুক হচ্ছে কয় জায়গায় আছে? অলুক, অলুক তিন জায়গায় আছে। একটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব, একটা হচ্ছে কি অলুক, অলুক দ্বন্দ্ব, আর হচ্ছে কি অলুক তৎপুরুষ, আর হচ্ছে কি অলুক বহুব্রীহি। এখন কথা হচ্ছে আমি কিভাবে চিনবো কোনটা অলুক দ্বন্দ্ব, কোনটা অলুক তৎপুরুষ, আর কোনটা কি অলুক বহুব্রীহি? সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ, সমস্ত পদে এই যে সমস্ত পদটি যে থাকবে, সমস্ত পদে যদি পূর্বপদ আর হচ্ছে কি পরপদ, পূর্বপদ আর হচ্ছে কি পরপদ, দুইটি পদেই, এখানে যে দুইটি পদ আছে, দুইটি পদে কি থাকবে? বিভক্তি থাকবে। দুইটি পদে কি থাকবে? বিভক্তি থাকবে। দুটি পদে কি থাকবে? বিভক্তি থাকবে। তার নাম হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। আচ্ছা, আমরা উদাহরণটা ভালো করে একটু দেখি ভালো করে। যেমন দেখেন, দুটি পদে কি থাকবে? বিভক্তি থাকবে। যেমন, যেমন দেখেন ভালো করে, হাতে কলমে, হাতে কলমে। এই যে হাতে বিভক্তি কোথায় যুক্ত হয়? একটা শব্দের শেষে যুক্ত হয়। যে হাতে, এখানে কি আছে? এ বিভক্তি। কলমে, এখানে কি আছে? এ বিভক্তি আছে। তার মানে কি দুইটি পদে কি আছে? এখানে বিভক্তি আছে। তার মানে সেটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এখন আসি অলুক তৎপুরুষ আর হচ্ছে কি অলুক বহুব্রী, এই দুইটা কিভাবে চিনবো? অলুক তৎপুরুষ পূর্ব পদে, পূর্ব পদে কি থাকবে? বিভক্তি থাকবে। পূর্ব পদে কি থাকবে? বিভক্তি থাকবে। সেম কথা, বহুব্রী সমস্যা, সেম কথা। কি থাকবে? পূর্ব পদে, পূর্ব পদে কি থাকবে? বিভক্তি থাকবে। পূর্ব পদে কি থাকবে? বিভক্তি থাকবে। আচ্ছা, এখন দুইটা যে সেম কথা হয়ে গেছে, তৎপুরুষে কি থাকবে? পূর্ব পদে বিভক্তি থাকবে, আবার বহুব্রীতে কি থাকবে? পূর্ব পদে বিভক্তি থাকবে। তাহলে কি দুইটা কি সেম কথা হলে কি হবে? হবে? হবে না। আমি আগেই বলছি, বহুব্রী সমাস হচ্ছে কি একটা অন্য পদ প্রধান সমাস। কোন পদ? অন্য পদ। বহুব্রী সমাস হচ্ছে কি? বহুব্রী সমাস হচ্ছে অন্য পদ প্রধান সমাস। আর তৎপুরুষ সমাস হচ্ছে কি? পরপদ প্রধান সমাস। পরপদ, পরপদ মানে কি? পূর্বপদ আর হচ্ছে পরপদ। পরপদের অর্থটাকে প্রাধান্য বেশি দেওয়া হবে, এটার জন্য বলা হয়েছে কি তৎপুরুষ হচ্ছে কি পরপদ প্রধান সমাস, আর বহুব্রী হচ্ছে কি অন্য পদ প্রধান সমাস। আচ্ছা, দুটো উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন, তেলে ভাজা, তেলে ভাজা, এটা যদি বেশ বাক্য তৈরি করি তাহলে কি হবে? তেলে ভাজা, তেলে ভাজা, এটার বেশ বাক্য তেলে ভাজা হবে। একটু ভালো করে খেয়াল করেন, তেল হচ্ছে পূর্বপদ আর ভাজা হচ্ছে পরপদ।
আচ্ছা, আমি যদি ঘি দিয়ে ভাজি তাহলে কি ভাজা পদের কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। ভাজা পদের কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। ভাজা ভাজাই রয়ে গেছে। তার মানে কি এখানে পরপরটাকে প্রাধান্য বেশি দিচ্ছি। যেমন দেখেন গরুর গাড়ি, গরুর গাড়ি, এখানে গরুর, গরুর র বিভক্তি, গরুর গাড়ি। আচ্ছা, গাড়ি তো আরো কিছু হয়। গাড়ি কি আরো কিছু হয় না? তো গাড়ি পদে কি কোনো প্রাধান্য পাচ্ছে? পাচ্ছে না। মামার বাড়ি, মামার বাড়ি। আচ্ছা, বাড়ি কি শুধু মামারই হয়? কেন শ্বশুরের বাড়ি হয় না? কেন নানার বাড়ি হয় না? তাহলে কি বাড়ি পদে কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। তার মানে হচ্ছে কি এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, মানে পরপদের অর্থটাকে প্রাধান্য বেশি দিচ্ছে। আচ্ছা, এখন দেখি বহুব্রী কথার মানে হচ্ছে অন্যপদ। অন্যপদটা কি? যেমন দেখেন কানে কলম, কানে কলম, এটার বেশ বাক্য কি হবে? কানে কলম যার। আচ্ছা, কান মানে কান, কলম মানে কলম। আচ্ছা, যখন আমি বলতেছি কি দুইটা একসাথে বলতেছি, কানে কলম মানে কি? কানে কলম মানে হচ্ছে কি কানে কলমকে আমি দেই? আমি কি কানে কলম দিয়ে ক্লাস নিচ্ছি? কানে কলম কি আপনারা দেন? কারা দেয়? কানে কলম হচ্ছে যারা কাঠমিস্ত্রি, দেখবেন কালে কানে কলম দিয়ে কাজ করতেছে, তারা এই যে আঁকাঝুঁকি করতেছে, তার মানে কি তারা কানে কলম দিচ্ছে। তার মানে কথা হচ্ছে বেশ বাক্যের যে অর্থটা ছিল এটা কি সমস্ত পদে এসে পরিবর্তন হয়েছে। তার মানে কি অন্য আরেকটি পদকে বুঝাইছে। তার মানে এটা হচ্ছে কি যে যেটা অন্য আরেকটি অর্থ বোঝাবে সেটা হচ্ছে কি অন্যপদ প্রধান সমাস। এখানে কানে কলম এটা হচ্ছে কি অন্যপদ প্রধান সমাস। তার মানে পুরো পদে বিভক্তি দেখলেই যে সেটা অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রী হবে এটা আগে না, আমাকে ভালো করে বুঝতে হবে কোনটা অন্য পদ যদি বোঝায় তাহলে সেটা বহুব্রী, আর যদি এটা পরপদের অর্থ পরপদের অর্থটাকে যদি বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি তৎপুরুষ। দ্যাটস ইট। তার মানে তেলে ভাজা এটা হচ্ছে কি তেলে ভাজা, তেলে ভাজা, তেলে ভাজা, এটা হচ্ছে কি তৎপুরুষ সময়, সেটা হচ্ছে কি তৎপুরুষ। এটা হচ্ছে কি অলুক তৎপুরুষ সমাস বলে, এটাকে কি বলে? অলুক তৎপুরুষ সমাস বলে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের ঠিক শেষ পর্যায়ে চলে আসছি। ক্লাসটি শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। লিখিত পরীক্ষার যে অংশগুলোতে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা আপনাদেরকে বলে দিছি আমি। ইতিমধ্যে কোন বিষয়গুলো আপনারা ভালো করে পড়বেন সেটা হচ্ছে এক কথা প্রকাশ, বাগধারা, তারপর হচ্ছে বিপরীত শব্দ, তারপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ, প্রত্যয়, তারপর হচ্ছে সমাস। এই বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা স্যারা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ইডিপিক্সের সাথে থাকার জন্য আপনাদের সকলকেই অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।